আজকে এমন মটর পনির বানাবো না, সবাই চেটে পুটে খাবে। ধ্যাৎ, চুলটা এখনই বাঁধলাম, এখনই আবার খুলে গেল। রিয়ার বিয়ে মাত্র 2 সপ্তাহ হয়েছিল, আর রান্নাঘরটা ও কিছুদিন হলো সামলাচ্ছে। রিয়া সবসময় রান্না করে লোকেদেরকে খাওয়াতে খুব পছন্দ করত, আর এখনও সুস্বাদু রান্না করে তার শ্বশুরবাড়ির লোকেদের, বিশেষ করে শাশুড়িকে খাইয়ে ইমপ্রেস করার চেষ্টা করছিল। গন্ধটা তো দারুণ আসছে। হ্যাঁ বৌদি, তাড়াতাড়ি দাও না। এরপর রিয়া সবাইকে প্লেটে করে খাবার দিল। এরপরে প্রথম খাবারটা মুখে তুলেই রিয়ার দেওর রজত বলল, আহা হা হা, বাহ বৌদি, কামাল করে দিয়েছো। আজকের রান্নার জন্য তোমাকে ফুল মার্কস দেওয়া হচ্ছে। হ্যাঁ বৌমা, সবজিটা খুব ভালো হয়েছে, সবকিছু একদম ঠিকঠাক আছে। কি বলো সুবর্ণা? আগে তো খাই, তারপর না বলবো। এরপরে রিয়ার শাশুড়ি সুবর্ণা 1 চামচ সবজি মুখে দিল, আর তারপর চামচটা বার করতেই সুবর্ণার চেহারা বিগড়ে গেল। কি হয়েছে মা, সবজিতে সব ঠিক আছে তো? কি ঠিক? কিচ্ছু ঠিক নেই। এই দেখো, এই তরকারিতে তোমার চুল। সরি মা, আমি এখনই অন্য একটা প্লেটে তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। এরপর রিয়া সঙ্গে সঙ্গে নতুন প্লেটে খাবার বেড়ে শাশুড়িকে দিল, কিন্তু মনে হয় যে আজকে রিয়ার ভাগ্যটাই ভালো ছিল না, তাই শাশুড়ির খাবারে আবার চুল পড়ল। আর এবার শাশুড়ি এতই রাগ করল যে খাবার ছেড়ে দিয়ে উঠে গিয়ে নিজের ঘরে চলে গেল। আসলে সুবর্ণা প্রথম থেকেই বদমেজাজি ছিল, আর সে চাইতো যে তার বৌমারা দেখতে সুন্দরী হওয়ার পাশাপাশি ঘরের কাজেও যাতে নিপুণ হয়। আপাতত সুবর্ণার বড় ছেলেরই বিয়ে হয়েছিল, তাই শাশুড়িকে খুশি করার সমস্ত দায়িত্বই এসে পড়েছিল রিয়ার ওপরে, আর রিয়াও সে দায়িত্ব পালন করার পুরো চেষ্টা করত। আর তাতে শুধু একটা জিনিসেরই বাধা ছিল, সেটা হলো রিয়ার লম্বা কালো ঘন চুল। মা, তোমার কিছু লাগবে? হ্যাঁ, নিজের জন্য চা বানাবো। এই বলে সুবর্ণা নিজের জন্য চা বানাতে লাগলো। তখনই ওনার নজর পড়ল রান্নাঘরের মেঝের ওপরে, যেখানে রিয়ার কয়েকটা চুল পড়েছিল। তুমি কি নিজের চুলটা বেঁধে রাখতে পারো না? যেখানেই দেখি সেখানেই তোমার চুল পড়ে থাকে, অসহ্য। মা, আমার চুলটাই এরকম, যতই বেঁধে রাখি না কেন খুলে যায়। কি করব বলো? দেখো, তুমি এত ভালো খাবার বানাতে পারো, কিন্তু খাবারে চুল পড়ে থাকা তো ভালো কথা নয়। এ ব্যাপারে কিছু করো তুমি। তারপরও এই ব্যাপারে তার হাজব্যান্ড রবির সাথে কথা বলে। যতদিন না আমি আমার চুলের কোনো ব্যবস্থা করতে না পারছি, মাকে খুশি করতে পারছি না। কিন্তু কি বা করব বলো? এটা অতটাও বড় ব্যাপার নয় কিছু। চলো এবার ঘুমাই, কালকে সকালে আমার মিটিং আছে। রবির সাথে কথা বলেও রিয়ার বিশেষ কোনো লাভ হলো না, আর পরের দিন ঠিক সেটাই হলো যেটা রিয়া ভয় পাচ্ছিল। আর জলখাবারের টেবিলে শাশুড়ির পাতের পাশাপাশি শ্বশুরের পাতেও চুল বেরোলো। এই দেখে সুবর্ণার মটকা গরম হয়ে গেল, আর ও খুব রেগে গিয়ে রিয়াকে বলল, রোজ রোজ খাবারে চুল ফেলে তুমি কি প্রমাণ করার চেষ্টা করছো? যে আমি নিজের থেকে যাতে বারণ করে দিই তোমাকে রান্নাঘরে আসতে হবে না? তাহলে কাল থেকে একদম আসবে না রান্নাঘরে। না না মা, এরকমটা নয়। আমি তো রান্না করে খাওয়াতে ভালোবাসি, কিন্তু জানি না কিভাবে চুল এসে যাচ্ছে। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, কাল থেকে একদম চুল দেখতে পাবেন না। এই বলে রিয়া কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেলে রজত তার মাকে বলে, বৌদি জেনে বুঝে খাবারে চুল কেন দেবে? হ্যাঁ সুবর্ণা, একটু ভালো করেও তো বোঝাতে পারতে। ওদের কথা শুনে সুবর্ণা বুঝতে পারল যে সে একটু বেশিই বলে ফেলেছে, তাই সে একটু পরে রিয়ার ঘরে গেল। কিন্তু সে ঘরে গিয়ে রিয়াকে দেখেই চিৎকার করে উঠল। সুবর্ণার চিৎকার শুনে রবি, কিশোর আর রজত ওখানে চলে এলো, আর রিয়াকে দেখে ওরাও অবাক হয়ে গেল। এ কি, তোমার চুল কোথায় গেল? কেটে ফেলেছি। যখন চুল থাকবেও না, চুল খাবারে পড়বেও না, আর মায়ের আমার খাবারও পছন্দ হবে। কি মা, তাই তো? আরে অপদার্থ মেয়ে, মগজ তো আগেই খালি ছিল, এখন অপরতলাটাও খালি করে ফেললি। আরে আমি তো পরশুদিন দিনেশ দাকে উইথ ফ্যামিলি ইনভাইট করেছি, এখন আমি তাদের কি দেখাবো? আমার বৌমার টাকলু মাথা? সুবর্ণার এই প্রশ্নের উত্তর কারোর কাছেই ছিল না। রিয়া ভেবেছিল ন্যাড়া মাথা করলে তার সমস্যা মিটে যাবে, কিন্তু সে নিজে আরেকটা সমস্যা তৈরি করলো। কিন্তু এত করেও সে তার শাশুড়িকে খুশি করতে পারল না। রিয়া, এই নাও, এই উইকটা আমি তোমার জন্য এনেছি, এটা সবসময় পরে থেকো, ঠিক আছে? রিয়া তাড়াতাড়ি করে উইকটা পরে নিল। ওই চুলটা রিয়ার আসল চুলের মতো অত সুন্দর না হলেও স্বস্তির ব্যাপার এটাই ছিল যে রিয়াকে সবার সামনে ন্যাড়া মাথায় থাকতে হবে না। তারপর সন্ধেবেলায়, বাবা বাবা বৌমা, কি সুন্দর খাবার বানিয়েছ। সুবর্ণা, বৌমা রূপে তুমি সাক্ষাৎ দেবী অন্নপূর্ণাকে ঘরে এনেছো। বাহ বাহ বাহ,
যাক, সুবর্ণাদি এবার একটু আরাম পাবে। কিন্তু এ কি, আমি তো শুনেছিলাম আমাদের বৌমার ঘন কালো লম্বা চুল, কিন্তু মামি বিনিতা কিছু বলার আগেই রজত বলে বসল, হ্যাঁ, আসলে বৌদি এই নতুন হেয়ার স্টাইলটা করিয়েছে, দারুণ না? রজত ব্যাপারটা সামলে নিলেও সুবর্ণার চোখে মুখে রাগ ছিল। এরপর সে জল আনতে উঠলে হঠাৎই তার পাটা পিছলে যায়। এই দেখে রিয়া ছুটে গিয়ে ওনাকে ধরে, আর সুবর্ণা দেবী একটা বড় বিপদের হাত থেকে বেঁচে যায়। কিন্তু সে যখন রিয়াকে দেখল তখন সে ভাবল পড়ে গেলেই ভালো হতো। সুবর্ণাকে বাঁচাতে রিয়া খুব জোরে ছুটে এলে তার মাথা থেকে উইগটা পড়ে যায়, আর তার ফলে সবাই রিয়ার টেকো মাথাটা দেখতে পেয়ে যায়। এ মা, এ যে টাকলু বউ! দিদি, তুমি এই টাকলু মেয়েকে এনেছো তোমার ছেলের বউ করে? তাই তো আমি ভাবছি, বিয়ের ছবিতে যে চুল দেখতে পেয়েছি এখন কেন পাচ্ছি না। তা কটা উইক এনেছে বউ নিজের সাথে, দেখাও তো। এইভাবে বিনিতা রিয়াকে নিয়ে মজা করছিল, আর রিয়া এক কোণে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছিল। এই দেখে সুবর্ণার প্রচন্ড রাগ হচ্ছিল। শেষে সহ্য করতে না পেরে সুবর্ণা বলল, উইক কটা এনেছে তা তো জানি না বৌদি, কিন্তু ভালো সংস্কার আমার বৌমা অনেক নিয়ে এসেছে, আর আমার ওতেই হবে। আমি ন্যাড়া বৌমাকে তো মেনে নেব, কিন্তু এমন বৌমাকে মানতে পারবো না যে রোজই নিজের শ্বশুর শাশুড়িকে অপমান করে, যেমনটা তোমার বৌমা করে। রিয়া বৌমা চাইলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারত, কিন্তু সে নিজের ন্যাড়া মাথার কথা না ভেবেই আমাকে বাঁচাতে দৌড়ে আসে, আর এটাই আমার জন্য যথেষ্ট। সুবর্ণার একটা একটা কথা রিয়ার কষ্টকে যেন অনেক কম করে দিচ্ছিল। তাই ও আর কোনো কিছু নিয়েই ভাবল না, কারণ চুল আজ নয়তো কাল চলেই আসবে। আর এইভাবেই রিয়া অবশেষে তার শাশুড়ির মন জয় করতে পেরেছিল। ওই প্রিয়াঙ্কা, একটু হেল্প কর না রে। তুই তো জানিস এই অ্যাসাইনমেন্টটা আমার জন্য কত ইম্পর্টেন্ট। মডেলিংয়ের জন্য আজই আমাকে ফোন করেছে, আর আমি এই সুযোগটা মিস করতে চাই না। নতুন বৌমা তার বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কাকে তার কথা মানার জন্য রাজি করাচ্ছিল। কিন্তু সাথী, এ ব্যাপারে কেউ জানতে পারলে কি হবে? কেউ কিচ্ছু জানতে পারবে না। ওরা এখনো পর্যন্ত আমার মুখই দেখেনি। আমাদের এখানের এটাই নিয়ম, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি না যাওয়া পর্যন্ত বৌমার মুখ দেখে না এরা। 10টা দিনেরই ব্যাপার, আমি ফিরে না আসা পর্যন্ত তুই ঘোমটা দিয়ে থাকিস। প্রিয়াঙ্কা কিছু বুঝতে না পেরে রাজি হয়ে যায়। সাথী প্রিয়াঙ্কাকে তার বিয়ের লেহেঙ্গা পরিয়ে দিয়ে লম্বা ঘোমটা টেনে সাথীর মুখ ঢেকে দিয়ে জানলা দিয়ে সে পালিয়ে যায়। এরপর প্রিয়াঙ্কা বিয়ে করে নিখিলের সঙ্গে তার বাড়িতে আসে, আর কেউই এটা জানত না যে এই ঘোমটার আড়ালে সাথী নয়, বরং প্রিয়াঙ্কা আছে। আর বিয়ের পর নিখিল প্রিয়াঙ্কাকে বলে, আরে এখন কি তুমি ঘরের মধ্যেও ঘোমটা দিয়ে রাখবে নাকি? তোমার রূপের কত প্রশংসাই না শুনলাম, একটু তো দেখতে দাও। আসলে আমি মানত করেছিলাম যে বিয়ের বেশ কিছুদিন পর পর্যন্ত আমি নিজের মুখ কাউকে দেখাবো না। আপনার কোনো সমস্যা নেই তো এ ব্যাপারে? না না, আমি তোমায় কোনো জিনিসের জন্যই ফোর্স করব না। পরের দিন নিখিল সবাইকে প্রিয়াঙ্কার মানদের ব্যাপারে জানালে নিখিলের মা কমলা বলে, কিন্তু বৌমা, এই ঘোমটা মাথায় দিয়ে তুমি রান্না কেমন করে করবে? দেখতে তো পাচ্ছ না কিছুই। আপনি চিন্তা করবেন না মা, আমি রান্না করে নেব, আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যেটা ভালো বোঝো করো, কিন্তু আমি এখনই বলে দিচ্ছি, রান্নার স্বাদ যেন ভালো হয়, বুঝেছ? ঘোমটা মাথায় দিয়ে রান্না করতে প্রিয়াঙ্কার সত্যিই সমস্যা হচ্ছিল। সে যখন ঘোমটা মাথায় দিয়ে মশলা খুঁজছিল তখনই নিখিল রান্নাঘরে আসে। আচ্ছা দাঁড়াও, ব্যস্ত হবে না, আমি তোমাকে মশলাগুলো খুঁজে দিচ্ছি। আর এমনিতেও তো ঘোমটার জন্য কিছুই দেখতে পাচ্ছ না। তুমি চিন্তা করো না কোনো। আরে এতে চিন্তা করারই বা কি আছে? আমরা দুজন তো স্বামী স্ত্রী, একে অপরের পাশে তো দাঁড়াতেই হবে, তাই না? এরপর নিখিল প্রিয়াঙ্কাকে সাহায্য করলে প্রিয়াঙ্কার রান্না সকলের খুব ভালো লাগে। ঘোমটা মাথায় দিয়েও তুমি খুব সুন্দর রান্না করেছো বৌমা, কিন্তু তুমি কবে তোমার ঘোমটাটা খুলবে? তোমার মানদের চক্করে তো তোমার মুখটাই দেখতে পেলাম না আমরা। আর কিছুদিন অপেক্ষা করুন মা, তারপর আপনার বৌমা চলে আসবে। চলে আসবে মানে? আমি বলতে চাইছিলাম যে এই ঘোমটা থেকে বাইরে চলে আসবে। আচ্ছা আচ্ছা, নিখিল তুইও খেয়ে নে। তোমরা সবাই খেয়ে নাও মা, আমি ওর সাথে পরেই খেয়ে নেব। সকলের খাওয়া হয়ে গেলে নিখিল প্রিয়াঙ্কা আর তার খাবারটা একই প্লেটে রাখে আর তাকে খাইয়েও দেয়। এই নাও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি,
কারণ ঘুমটার জন্য তো তুমি কিছুই দেখতে পাচ্ছ না। নিখিলের এত যত্ন দেখে প্রিয়াঙ্কা নিখিলকে পছন্দ করতে লাগলো, কিন্তু সে এটা জানতো যে নিখিল আর এই শ্বশুরবাড়ি কখনোই তার হবে না, কেননা 10 দিন বাদেই এই বাড়ির আসল বৌমা অর্থাৎ সাথী ফিরে আসবে। কিন্তু 10 দিন বাদে প্রিয়াঙ্কা সাথীকে ফোন করলে প্রিয়াঙ্কার ফোন বন্ধ থাকে। এরপর 1 মাস কেটে গেলেও সাথী আর ফিরেই আসে না, যা দেখে এটা বোঝা গেছিল যে সাথী এই বিয়ে থেকে আসলে পালাতে চাইছিল। এটা তুই ঠিক করলি না রে সাথী, তুই নিজেও জানিস না যে কত ভালো জীবনসঙ্গী তুই হারিয়ে ফেললি। এখন আমি কি করব? আমি নিখিলকে একা ছাড়তে পারবো না, ও খুবই ভালো। এরপর প্রিয়াঙ্কা একটা বড় সিদ্ধান্ত নেয়, আর সে তার মুখ থেকে ঘোমটা তুলে দিয়ে নিখিলের বউ হয়েই এই বাড়িতে থাকতে লাগলো। সেই সঙ্গে নিখিল আর তার বাড়ির দায়িত্বও সামলাতে লাগলো। সবকিছু ভালোই চলছিল। দেখতে দেখতে 2 বছর কেটে যায়, কিন্তু একদিন বেল বাজলে প্রিয়াঙ্কা দরজা খুলে দেখে যে সামনে সাথী দাঁড়িয়ে। তুই এখানে কি করছিস? তাও আবার 2 বছর পর কেন এসেছিস? কেন, আমি কি নিজের শ্বশুরবাড়ি আসতে পারি না? আমি তোর সব প্রশ্নের উত্তর দেব, আগে ভিতরে তো যাই। প্রিয়াঙ্কা তাকে ভিতরে নিয়ে যায়। এবার বল, 2 বছর পর কেন এসেছিস সেখানে? তোকে যে এত ফোন করলাম কোনো উত্তর দিসনি, এখন কি নিতে এসেছিস সেখানে? সত্যি তো এটাই যে আমি এই বিয়েটা থেকে পালাতে চাইছিলাম, তাই তো শেষ মুহূর্তে তোকে বউ বানিয়ে দিয়ে আমি পালিয়ে গেছিলাম আর তোকে ফাঁসিয়ে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম 10 দিন বাদে তুই সবাইকে সত্যি বলে এখান থেকে চলে যাবি, কিন্তু মনে হচ্ছে পয়সার লোভে তুই থেকে গেছিস। যদিও আমার এখানে থাকার কোনো ইচ্ছা নেই, আমি তো শুধু 20 লক্ষ টাকা চাই, তারপর চলে যাব। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? 3 দিন পরেই আমার টাকাটা চাই, না পেলে আমি সবাইকে সত্যিটা বলে দেব। এরপর সাথী প্রিয়াঙ্কার বান্ধবী হয়ে এই বাড়িতেই থাকে। আর 3 দিন কেটে যাওয়ার পরে প্রিয়াঙ্কা খুবই ভয়ে ভয়ে ছিল। তখনই প্রিয়াঙ্কার শাশুড়ি তাকে বলে, এ ভগবান, আমার লকার থেকে 20 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। নিখিল, তুই এক্ষুনি সবার ঘরে তল্লাশি চালা। এরপর নিখিল সবার ঘরে তল্লাশি চালালে সাথীর বিছানার তলা থেকে 20 লক্ষ টাকা পায়। এ ভগবান, বৌমার বান্ধবী একজন চোর। নিখিল, পুলিশকে খবর দে। আমি কোনো টাকা নিইনি, আমিই তো এই বাড়ির আসল বৌমা, তাহলে চুরি করতে যাব কেন? মানেটা কি? মানে আমি বলছি, বিয়ে হওয়ার পরেই সাথী তোকে ছেড়ে চলে গেছিল, আর ও প্রিয়াঙ্কাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এখানে পাঠিয়েছিল, আর আজ টাকার লোভে এখানে চলে এসেছে। কিন্তু সত্যি বলবো, এটা আমি আগে থেকেই জানতাম। সেদিন রাতেই আমি তোমাদের দুজনের কথা শুনতে পেয়েছিলাম, কিন্তু আজ আমি খুশি আছি অনেক, কারণ তোর মতো মেয়ে আমার বাড়ির বৌমা হয়ে আসেনি। এখন প্রিয়াঙ্কাই আমাদের বৌমা। এখন যাবি না পুলিশ ডাকবো? না না, আমি চলে যাচ্ছি, আর কখনো এখানে আসবো না, দয়া করে পুলিশকে ডাকবেন না। এরপর সাথী সেখান থেকে সারা জীবনের মতো চলে যায়, আর প্রিয়াঙ্কা তার শাশুড়ি আর বরের সঙ্গে সুখী থাকে। Thanks for watching.